শুরু হচ্ছে সুরা এরাফার লেখা উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায়। আকাশে পথে যাব বেড়াতে, রেখে তার কাঁধে দুটো হাত, তারায় তারায় হবে সাজানো হিরে জড়ানো প্রতি রাত। গহীন জঙ্গলের বাঁকে হারিয়ে যাওয়া এক টুকরো জিপের কালো অংশটুকু এখনো পুরোপুরি দৃশ্যপটের আড়াল হয়নি। ভবঘুরে মেয়েটা মহাবিশ্বের ন্যায় সেদিকেই চেয়ে আছে, যেন কোনো কঠিন মিরাক্কলের অপেক্ষা। কে বলতে পারে, হয়তো বা অরণ্য হুট করেই ফিরে এলো, আবারও চোখে মুখে হাজারো বিরক্তি টেনে ইস্যুর উপর তীক্ষ্ণ অধিকার দেখিয়ে বলল, আমাকে একদম প্রশ্ন করবে না, আমি কাউকে কৈফিয়ত দেই না। যদিও ব্যাপারটা হাস্যকর, ছেলে মানুষই ছাড়া আর কিছুই হবে না, তবে তেমন কিছুই ঘটল না। উল্টো বুকের মাঝে টিমটিমে জ্বলতে থাকা এক ফালি আশা প্রদীপকে দমকা হাওয়ায় নিভিয়ে দিয়ে জঙ্গলের বাঁকে হারিয়ে গেল জিপ গাড়িটা। তৎক্ষণাৎ ঈশানীর কর্ণকুহর ভেদ করল আর এক দফা কর্কশ আওয়াজ, ঈশা! তখন থেকে আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, কোথায় হারিয়ে গিয়েছিস? ধ্যান ভাঙল ঈশার। আলগোছে চোখের জল মুছে পাছে ঘুরে দেখল জিসান সহ হাইকিংয়ে আসা প্রত্যেকটা মানুষ ওর দিকে গভীর নজরে চেয়ে আছে। সকলের চোখে মুখে কৌতূহলের পাশাপাশি ভীতিকর ছাপ সুস্পষ্ট, যেন সবাই এতক্ষণ ধরে অধীর আগ্রহে ঈশানীর জবাব শোনারই অপেক্ষায়। অথচ ঈশানী দীর্ঘ এক রাত পেরিয়ে কেবল অনুভব করল ওর কখনো অরণ্যর সাথে থাকার কথাই ছিল না। ও তো সির্ফ মন ভালো করার জন্য একটু মুক্ত বাতাসে গা ভাসাতে জিসানের সাথে হাইকিংয়ে এসেছিল। সবকিছু ছাপিয়ে এই অরণ্য নামক ব্যক্তিটাই বা কি করে বাসা ধরল হৃদয়ে? কি করে? সারা রাত কোথায় ছিলি তুই? ওই জঙ্গলে? আর যে লোকটা তোকে মাত্রই পৌঁছে দিয়ে গেল সেই বা কি? দেখ ঈশা, এখন প্লিজ এটা বলিস না যে এরিস ইউভান তোকে বাড়ি বয়ে পৌঁছে দিয়ে গেছে আর আমরা এই কথা বিশ্বাস করব। জিসানের করা একের পর এক প্রশ্নের তোপে ঘোর ছেড়ে বেরিয়ে আসে ঈশা। জবাবে একটুখানি গলা পরিষ্কার করে একটা ভারী দীর্ঘশ্বাস ছেড়ে নিজের আগের সত্তায় ফিরে এসে গভীর মুখে ঈশা বলে, তুই কি বলছিস? কার কথা বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না জিসান। অতঃপর পেছনে ঘুরে সবার উদ্দেশ্য একটু জোরপূর্বক হেসে জানালো, সবাইকে এতটা চিন্তিত দেখাচ্ছে আমি সত্যিই ভীষণ লজ্জিত, কিন্তু এই দেখো আমি ঠিক আছি, সেফ আছি। তোমরা প্লিজ আমায় নিয়ে আর অহেতুক চিন্তা করো না। ঈশানীর কথা শেষ হতে না হতেই মৃণা বলে উঠল, চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে ঈশানী। ওই জঙ্গলটা পুরোপুরি নিষিদ্ধ। ওখানে রাত তো দূরের কথা, দিন দুপুরে কোনো সাধারণ মানুষ গেলে পর্যন্ত ফিরে আসে না। আর মেয়ে মানুষের তো আসার প্রশ্নই ওঠে না। শুনেছি ওখানে ছড়ানো ছিটানো অসংখ্য পাতি মাস্তানদের ডেরা। ওরা জন্তু জানোয়ারের থেকেও হিংস্র হয়ে থাকে। দেশের যত অনৈতিক অসাধু কর্মকাণ্ড তার প্রায় 50% এখান থেকেই লিড দেওয়া হয়। আর তুমি সেখানে এক রাত কাটিয়ে এসে বলছো তুমি সেফ। হাউ ইট পসিবল ঈশানী? ওয়েট, তুমি এত কিছু জানলে কি করে? আমরা তো ওই জঙ্গলের ব্যাপারে তেমন কিছুই জানি না। ঈশানী কিছু বলবে তার আগেই প্রশ্নটা ছড়ল মৃণার বয়ফ্রেন্ড আদি। মৃণা ঠোঁট উল্টে জানালো, ঈশানী হারিয়ে যাওয়ার পরে গুগল করে এই সব ইনফরমেশনগুলো বের করেছি। তাহলে বাকি 50% কোথা থেকে সংগঠিত হয় বলে তোমার মনে হচ্ছে? মৃণা জবাব দেয়, সুন্দরবন। সন্ত্রাসীরা সাধারণত নদীপথ, জঙ্গল এছাড়া বর্ডারের আশেপাশের জায়গাগুলোকে নিজের কাজের জন্য ব্যবহার করে থাকে। বাহ, বেশ ভালো রিসার্চ করছো তুমি। আদির কথায় কিঞ্চিত হাসল মৃণা। ওদিকে ঈশানীও খানিকটা হাসার চেষ্টা করে বলল, চিল মৃণা, দেখো আমি পুরোপুরি ঠিক আছি। আর ভুলে গেলে এটা যে ট্যুরিস্ট এরিয়া। তোমার কথা অনুযায়ী এখানে যদি সন্ত্রাসী থেকেও থাকে তাহলে ট্যুরিস্টদেরও কিন্তু অভাব নেই। হতে পারে ওপরওয়ালা সেরকমই কোনো একজনকে আমাকে সেভ করার জন্য পাঠিয়েছিলেন। মনে মনে ভাবল, অরণ্য নিশ্চয়ই দেশের বড় কোনো সেলিব্রিটি হবে। ওই জন্যই তো জঙ্গলে এতটা সুরক্ষিত ছিলাম আমরা। এবার চিটাগং ফিরে এই রহস্য ঠিক বের করে ফেলবো আমি। ওদিকে ঈশানীর এমন গা ছাড়া কথাবার্তায় চড়াত করে ওঠে জিসানের মস্তিষ্কটা। একে তো সারা রাত চিন্তায় চিন্তায় নির্ঘুম এক রাত পার করেছে, তার উপর এই কালো হুডি পরা লোকটা, যার গেটআপ পুরোপুরি এরিস ইউভানের মতোই রহস্যময়। তবুও মেয়েটা বারবার বলছে ও ঠিক আছে। ঈশানী যতই যাই বলুক না কেন, জিসান কিছুতেই নিজেকে আশ্বস্ত করতে পারছে না যে ও আসলে ঠিক আছে। নিশ্চয় লোকলজ্জার ভয়ে কোনো কঠিন সত্যি লুকোচ্ছে মেয়েটা।
কারণ জিসান তখন দোতলা থেকে স্পষ্ট ঈশানীকে এরিসের দিকে চেয়ে কাঁদতে দেখেছে। হতেও পারে ওই লোকটা ঈশানীর সবচেয়ে বড় সর্বনাশ করে ছেড়ে দিয়েছে। আর তারপর ভয় দেখিয়ে, না না, এরিস ইউভানের মতো মাফিয়ার দ্বারা সব সম্ভব। এসব ভাবতে ভাবতেই ঈশানের কাজ ঝাঁকিয়ে এক প্রকার চেঁচিয়ে উঠল জিসান, তুই মোটেই ঠিক নেই ঈশা। ওই জঙ্গলে একবার প্রবেশ করলে কোনো মেয়েই ঠিক থাকে না। সত্যি করে বল, ওই এরিস ইউভান তোর সাথে সারা রাত কি করেছে? নিশ্চয়ই তোকে খুব খারাপভাবে। জিসানের কথা শেষ হওয়ার আগে নিজের কাঁধ থেকে এক হাত ছাড়িয়ে দুপা পিছিয়ে দাঁড়ালো ঈশানী। এবার জিসানের কথার মানে খুব ভালোভাবেই বুঝেছে ও। তাই তো এই মুহূর্তে ভেতরটা নিম পাতার মতোই তেতো হয়ে উঠেছে ঈশার। কেমন ভোতা অনুভূতি ছড়িয়ে পড়েছে সর্বাঙ্গে। তার মানে এতক্ষণ ধরে সবাই আকারে ইঙ্গিতে এইটাই বোঝাতে চেয়েছিল ওকে। ওর সতীত্ব আদৌ অক্ষম আছে কিনা সেই নিয়েই সবার এত কৌতূহল। তাহলে কিভাবে এরা ওকে বোকা নাকি আত্মমর্যাদাহীন? কি হলো, কিছু বল। দেখ ঈশা, সোসাইটি নিয়ে তোর মোটেই চিন্তা করতে হবে না, আমি তো আছি। সবকিছু আমি সামলে নেব। তাও প্লিজ বল, কাল রাতে এরিস? কি ইরিশ করছিস তখন থেকে? কে এরিস? আমি এই নামে কাউকে চিনি না। রাজহংসীর ন্যায় ক্ষিপ্র চাহনি ছড়ে চেঁচিয়ে উঠল ঈশানী। তৎক্ষণাৎ ওদের দুজনকে একা ছেড়ে দিয়ে জায়গা ত্যাগ করলো সকলে। জিসান প্রত্যুত্তরে কিছু বলবে তার ফুরসাদ দিল না ঈশানী। পুনরায় ঝাঁঝিয়ে উঠে বলল, তোকে বহুবার বলেছি জিসান, আমি যথেষ্ট বড় হয়েছি। নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমি জানি। নিজের ভালো মন্দটাও বেশ বুঝি। তাই আমার সব ব্যাপারে নাক গলানোটা বন্ধ করিবার। জিসানও নিজের খের হারালো এতক্ষণে। সেই শান্ত ভদ্র সত্তাটা হুট করে প্রচণ্ড তেজের আড়ালে মিলিয়ে গেল কোথাও। এক জীবন্ত হায়নার মতো হিংস্রতা ভর করল ওর চোখে মুখে। রাগে গজগজ করতে করতে চোয়াল শক্ত করে জিসান বলে উঠল, আমি আগেও বলেছি, এখনো বলছি, ইটস নট ফেয়ার ঈশানী। আমি তোর চোখে ওই এরিসের জন্য মায়া দেখেছি, প্রচণ্ড ঘুর দেখেছি। অথচ এই মায়া এতগুলো দিনে একবারও আমার জন্য দেখিনি। আমার সামনে তুই আস্ত একটা জড়বস্তুর মতো বিহেভ করিস। ওয়াই? এক রাতে কি এমন দিল ওই জানোয়ারটা যা আমি এতদিনও দিতে পারিনি? এই যেন বন্ধু জিসানের সম্পূর্ণ এক নতুন রূপ, ভিন্ন সত্তা। তার মানে জিসান এতদিন ধরে বন্ধুত্ব নয়, অন্য কিছু চাইতো ঈশার কাছে। অন্য কিছু বলতে কি, ভীষণ নিষিদ্ধ কিছু? ঈশানীর তো আপাতত সেটাই মনে হচ্ছে। তাই তো এই মুহূর্তে ঝগড়া কিংবা জিসানকে কোনোরূপ জবাবদিহি করার ইচ্ছেটা পুরোপুরি মরে গেল ঈশানীর। আকাশ ভেঙে ঝুম বৃষ্টি নেমেছে। পিচ ঢালা পাহাড়ি বাঁকানো রাস্তায় আছড়ে পড়ে সেই বর্ষণের রিনঝিন আওয়াজ কানে এসে পাড়ি খাচ্ছে প্রতি মুহূর্তে। তুমুল বর্ষণে মুখোমুখি দাঁড়িয়ে জিসান আর ঈশানী দুজনেই কাক ভেজা হয়ে চুপসে আছে। দোতলার করিডোর দিয়েই সবাই উকিঝুঁকি দিয়ে ওদেরকেই দেখছে আপাতত। সবার মনে একটাই কৌতূহল, আদতে হচ্ছেটা কি ওদের মাঝে? একটু পরে নীরবতা ভেঙে তুমুল বৃষ্টির মাঝে ঈশানী বলে ওঠে, তুই কার কথা বলছিস আমি জানি না, কি ইঙ্গিত করছিস সেটাও ঠিক বুঝতে পারছি না। তবে এ কথা বলতে দ্বিধা নেই যে আমি অরণ্যকে ভালোবেসে ফেলেছি। আমি জানি না তুই আমাকে কি ভাবিস, তবে আমার দিক থেকে একজন বন্ধু হিসেবে এটুকু জানার অধিকার তোর অবশ্যই রয়েছে। আশা করি এই ব্যাপারে আমাদের মাঝে আর কখনো কোনো কথা হবে না। কারণ দৃষ্টিভঙ্গি আর আবেগ এক জিনিস নয়। নিজের মনের ভাব ব্যক্ত করে হনহনিয়ে রিসোর্টের দিকে চলে যায় ঈশা। ওদিকে জিসান মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে এখনো। ওর মস্তিষ্কে আপাতত প্রশ্নের জটলা। ঈশানীর মতো বরফ শীতল মেয়েটা এত সহজে কারো প্রেমে পড়ে গেল, এটাও কি সম্ভব? তার উপর এক রাতে অমন গহীন জঙ্গলের মাঝে। এর মানে কি ওটা তো এরিস ছিল, তাহলে এই অরণ্যটা কোথা থেকে এলো? কী বা হয়েছিল গত রাতে? জিসানের পৈশাচিক মনটা ক্রমাগত নেতিবাচক ইঙ্গিত দিয়ে যাচ্ছে। কেন যেন মনে হচ্ছে এই লম্বা মতো ছেলেটা ঈশানীকে জোর করেছে, আর এখন উপায় না পেয়ে ঈশানী নিজেকে সত্যি প্রমাণ করার বৃথা চেষ্টা চালাচ্ছে। যদি এটাই হয় তবে জিসানের জন্যই ভালো, কারণ ঈশানীর দুর্বলতা ইতিমধ্যে ধরে ফেলেছে ও। ধীরে ধীরে জিসানের সতেজ নির্ভেজাল মনটা কলুষিত হয়ে যাচ্ছে প্রত্যাখ্যানের অসহ্য অপমানে। ঈশানীর মতো একটা সরল বোকাশোকা অতি সাধারণ মেয়ের কাছ থেকে এমন রিজেকশন কিছুতেই মানতে পারছে না জিসানের মস্তিষ্ক। মনে মনে জিসান চেপে বসেছে এর শেষ দেখে নেবে ও। দরকার পড়লে ঈশানীর মাকেও বলে দেবে তার মেয়ের জঙ্গলের মাঝে অনাকাঙ্ক্ষিত রাত্রি যাপনের কথা।
তখন নিশ্চয়ই উপায়ন্তর না পেয়ে নীল চোখের মেয়েটাকে জিসানের হাতেই তুলে দেবে ঈশানীর মা। সকালের ভাঙাচোরা মনটা নিয়ে যা হোক নিজেকে কিছুটা ঠিকঠাক করে আপন গন্তব্যে পাড়ি জমিয়েছে ঈশানী। কিন্তু মন থেকে ওই একটা রাত, ওই মুহূর্ত আর ওই অধর তলায় তিলকধারী বাদামি চোখের সৌবিষ্ট পুরুষ কোনোটাকেই এক মুহূর্তের জন্য মন স্পট থেকে দূরে ঠেলে দিতে পারছে না ঈশানী। এই কেমন ঘোর এক রাতের স্মৃতি জমে স্তূপের মতো ভারী হয়ে আছে মস্তিষ্ক। তার উপর বাসটা খাগড়াছড়ি পেরোতেই বুকের ভেতরে চিনচিন ব্যথাটা প্রচণ্ড গতিতে বেড়ে যাচ্ছে। বাসের প্রতিটি চাকার ঘর্ষণে যেন পিষে যাচ্ছে ঈশানী। মনে হচ্ছে কি যেন নেই। মৃণা ঈশানীর পাশের সিটেই বসেছিল। সকাল থেকে মেয়েটা অন্যমনস্ক, আর এখন কেমন অদ্ভুত রকম হাঁসফাঁস করছে। এক হাত দিয়ে বুকের গাছের স্কার্ফটা চেপে ধরে জোরে জোরে শ্বাস ফেলছে। মনে হচ্ছে ওর কোথাও ভীষণ কষ্ট হচ্ছে। ঈশানীকে এমন হাঁসফাঁস করতে দেখে মৃণা ডেকে উঠল হঠাৎ। কি হয়েছে ঈশানী? তুমি ঠিক আছো? শরীর খারাপ লাগছে, একটু পানি খাবি? ঈশানী না সুযোগ মাথা নেড়ে জবাব দিল। তোমার ফোনটা দেবে মৃণা? আমি আসলে নিজের মোবাইলটা জঙ্গলে হারিয়ে ফেলেছি। মৃণা তৎক্ষণাৎ পেনেটি থেকে ফোনটা বের করে ঈশানীর দিকে এগিয়ে দিল। ঈশানী ফোন নিয়ে কাকে যেন ডায়াল করল। কয়েক সেকেন্ড বাদে ওপাশ থেকে শোনা গেল নিঝুমের উদ্বিগ্ন কণ্ঠস্বর। দুদিন বাদে চেনা পরিচিত বোনের মতো বেস্ট ফ্রেন্ডের গলার আওয়াজ পেয়ে নিজেকে আর সামলাতে পারল না ঈশানী। সামলাতে না পারারই কথা, কারণ ওর হৃদয়টা ইতিমধ্যে দগ্ধ হয়ে আছে অচেনা এক পুরুষের আগমনে। সে কি জাদু করলো কে জানে। শক্তপোক্ত আত্মবিশ্বাসের বেড়াজাল কেমন ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে ঈশানীর। ও নিজেকে চেয়েও ঠিক রাখতে পারছে না। ওদিকে ঈশানীর ক্রন্দনরত আওয়াজ কানে ভেসে আসতেই উদ্বিগ্নতার মাত্রা দ্বিগুণ হলো নিঝুমের। ও তেতে উঠে বলল, ফাজিল মেয়ে, ফোন কোথায় থাকে তোর? কাল থেকে কত হাজারবার কল দিয়েছি, তার এক বিন্দু পরিমাণ ধারণা রাখিস তুই? নিজে তো জীবনেও কল করবি না, আমি করলেও ধরবি না। আমি কি পরিমাণ চিন্তিত ছিলাম জানিস তুই? রাতে ঘুমাতে অবধি পারিনি। নিঝুম এক নাগারে বকেই যাচ্ছিল ইস্যুকে। এক পর্যায়ে হুট করে এপাশ থেকে কথা বলে ওঠে ঈশানী। আমার অরণ্যকে খুব মনে পড়ছে রে নিঝুম। সেই আমি হুট করেই প্রেমে পড়ে গেলাম। কখন, কিভাবে, কেমন করে কিছুই মনে পড়ছে না। শুধু বুকটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। গাড়িটা যত এগোচ্ছে ততই মনে হচ্ছে আমার দম আটকে আসছে। এবার আমি কি করব বলে দে। আমি অরণ্যকে আবারও দেখতে চাই। ওই অজানা লোকটাকে দ্বিতীয়বার দেখার প্রয়াসে নীল হয়ে যাচ্ছে আমার উচাটন হৃদয়টা। কি করব বল না? বাচ্চাদের মতো বারবারই একই শব্দ আওড়ে যাচ্ছে ঈশানী। কি করব বল না? ওদিকে এত বড় একটা ঝটকায় পুরোপুরি নিস্তব্ধ নিঝুম। ও কি বলবে, কিভাবে বলবে? এই মুহূর্তে কিছুই বুঝে উঠতে পারছে না। বাস তখন সিগনালে আটকে আছে। আর একটু পরেই চিটাগং সড়কে প্রবেশ করবে হয়তো। ফোনের ওপাশ থেকে কোনো আওয়াজ না পেয়ে আস্তে করে কলটা কেটে দিল ঈশানী। অতঃপর পুনরায় ফোনটা এগিয়ে দিল মৃণার নিকট। ঠিক সেই সময় বাসের টিন্টের জানালা ভেদ করে ঈশানীর নজরবন্দি হলো কালো হুডি পরিহিত একজন। ও নিজের চোখে কিছুতেই বিশ্বাস করতে পারল না, তাই বারবার গাড়ি ঘোড়ার আর জনসমাগমের আড়াল থেকে লোকটাকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করছিল। ওর মনে হচ্ছে এটাই অরণ্য, কিন্তু অরণ্য এখানে কি করছে? ঈশানীর জন্যই অপেক্ষা করছে না তো? হুট করে উদয় হওয়া আচানক প্রশ্নে সচকিত হলো ঈশানীর মস্তিষ্ক। ও কি করবে ভেবে পাচ্ছে না। ওদিকে সিগন্যাল পরিবর্তন হতেই বাস চলতে আরম্ভ করেছে। ঈশানীর মনে হচ্ছে অরণ্য আবারও হারিয়ে যাচ্ছে। এই মানুষের জঞ্জাল, এই দানবীয় গাড়ির বহর, বিরক্তিকর হর্নের আওয়াজ, সবকিছুর আড়ালে ওই কালো হুডি পরা লোকটা ক্রমশ হারিয়ে যাচ্ছে। অগত্যাই উপায়ন্তর না পেয়ে সিট থেকে উঠে দৌড়ে বাস থেকে নেমে যাওয়ার জন্য উদ্যত হলো ঈশানী। তবে উদাসীন হয়ে বাইরের দিকে এক পা বাড়াতেই সজোরে ওর হাত টেনে ভেতরে নিয়ে এলো জিসান। আচমকা শরীরে ঝাঁকুনি অনুভব করতেই চোখের পলক ফেলল ঈশানী। পেছনে ঘুরে বিরক্তি কণ্ঠে জিসানকে বলে উঠল, কি করলি এটা তুই? তুই কি করছিলি সেটা বল আগে। চলন্ত বাস থেকে নেমে যাচ্ছিলি তুই? পাগলামের একটা সীমা থাকে ঈশা। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? একে তো সারা রাত জঙ্গলে কাটিয়েছিস, তার উপর সকাল থেকে অরণ্য নাম জপে যাচ্ছিস। অথচ আমরা সকলে দেখেছি তোকে এরেস গাড়ি থেকে নামিয়ে দিয়ে গেছে। সত্যি করে বলতো, ও তোর সাথে খারাপ কিছু করেছে তাই না? ওই মাফিয়াটা তোকে ড্রাগ ফাগ খাইয়ে দেয়নি তো আবার?
এক প্রকার ধমকে উঠে কথাগুলো বলল জিসান। ওদিকে ঈশানী নিজের বাক্যে অটল। ও বরাবরের মতো এবারও বলল, কারো সম্বন্ধে ভালো করে না জেনে মন্তব্য করা একদমই ঠিক নয় জিসান। তুই কার কথা বলছিস আমি বুঝতে পারছি না, কিন্তু আমি সম্পূর্ণ ভিন্ন কারো সাথে ছিলাম এবং সে যথেষ্ট ভদ্রলোক। আর যাই হোক, অন্তত তোর মতো নোংরা মানসিকতা তার নেই। আশা করি বুঝতে পেরেছিস। পুনরায় খেপে গেল জিসান। ও যেন ঈশানের মুখে ওই অচেনা লোকটার প্রশংসা কিছুতেই সহ্য করতে পারছে না। চড়াত করে হিংস্রতা জেগে বসে মস্তিষ্কের নিউরনে নিউরনে। আর ঈশানী সেই কাজটা করে বারবার রাগিয়ে দেয় জিসানকে, যার ফলস্বরূপ জিসান এবার তেড়ে এলো ঈশানীর দিকে। তবে দুপা এগোতেই ওকে আটকালো আদি। বিরক্ত হয়ে বলল, চল বাসে, কি শুরু করেছিস তোরা? জিসান কটমটিয়ে বলল, কি শুরু করেছিস সেটা ওকে জিজ্ঞেস কর। এক রাতে কি এমন দিয়েছে ওই ছেলেটা যে? রাস্কেল। জিসান কথা সম্পূর্ণ করার আগেই জিসানের উদ্দেশ্যে শব্দটা উচ্চারণ করে নিজের সিটে চলে যায় ঈশানী। আর মনে মনে সিদ্ধান্ত নেয় জিসানের সাথে বন্ধুত্বের ইস্তফা এখানেই ঘটাবে ও। আর যাই হোক, এমন একটা হিংস্র প্রকৃতির ছেলের সাথে বন্ধুত্ব বজায় রাখা ঈশানীর পক্ষে সম্ভব নয়। সুন্দর ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের বাড়িটা শহর থেকে একটু দূরে সি সাইডে অবস্থিত। সকাল সকাল পাখির কিচিরমিচির আর সাগরের গর্জনে মুখরিত চারিপাশ। এমন সময় বাড়ির আবহাওয়া নীরবতায় ঘেরা, শান্তি শান্তি হওয়ার কথা ছিল। তবে তেমন কিছুই লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে। এতক্ষণ অবশ্য নীরবই ছিল সবকিছু। হুট করে কি জানি কি হলো, ফর্ড ইয়ার্ডে বডিগার্ড আর সুরক্ষা বাহিনীর লাইন দাঁড়িয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। ডুপ্লেক্স বাড়িটার ছাদ থেকে শুরু করে প্রতিটা বারান্দার করিডোরে একে একে দাঁড়িয়ে গেল বন্দুকধারী সুরক্ষা বাহিনী। বাড়ির এহেন থমথমে পরিবেশ দেখে মনে হচ্ছে শীঘ্রই কোনো ভিআইপির আগমন ঘটবে এখানে। নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি একটা হেলিকপ্টারও ল্যান্ড করানো হয়েছে বাড়ির ছাদে। তবে সবাই আপাতত উদ্বিগ্ন। আসলে হচ্ছেটা কি এখানে? হুট করে মন্ত্রী সাহেবই বা কেন এত সুরক্ষা নিশ্চিত করলেন? কিসের এত ভয় তার? খানিক বাদে সকলের জল্পনা কল্পনার ইতি টেনে একে একে 10খানা রোলস রয়েল এসে থামল স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ জামানের বিশাল বাংলো বাড়ির সামনে। গাড়ি থেকে ধীরে ধীরে নেমে আসতে লাগলো কানে এয়ারপোর্ট লাগানো বিশাল দেহী কৃষ্ণ বর্ণের দেহরক্ষীর কয়েকটা টিম। তাদের মধ্যে অধিকাংশই ফরেনার। এরপর সবশেষে তাদের মধ্যে থেকে নেভি ব্লু রঙা রোলস রয়েল থেকে বেরিয়ে এলো ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের ফর্মাল শার্ট আর ওয়েস্ট কোট পরিহিত লম্বা মতো একজন, যিনি দেখতে ইয়ং এবং জেন্টাল, যদিও তার চোখ দুটো ঢাকা পড়ে আছে বিশাল রৌদ্র চশমার আড়ালে। তবে সকালের এক ফালি রোদের ঝিলিকে পুরোপুরি স্পষ্ট তার ডার্ক ব্রাইট সিগারেট পোড়া ঠোঁটের নিচের বিরল সেই কালো তিলক। রোদের তালে তাল মিলিয়ে যেন ঝিল ধরেছে তিলকটা। তবে সেই তিলকের সৌন্দর্য পুরোপুরি ফিকে মনে হচ্ছে লোকটার ক্রূর রহস্যময় পৈশাচিক হাসির কাছে। লোকটা গাড়ি থেকে নামতে কয়েক নজর বডিগার্ড এসে তাকে কোট পরিয়ে দিতে সাহায্য করে। এরপর কোটের হাতগুলো ঠিকঠাক করতে করতেই গেট ছাড়িয়ে মন্ত্রী সাহেবের বাংলোর দিকে এগিয়ে গেল সে। তার পিছু নিয়েছে শতাধিক বিশাল দেহী বডিগার্ডের দল। তবে ভেতরে প্রবেশের আগেই মন্ত্রী সাহেবের দেহরক্ষীরা আটকে দিল তাদের। এরিস নিজের বডিগার্ডদের আঙ্গুলের ইশারায় চলে যেতে বলল এবার। অতঃপর পা থেকে মাথা অবধি সার্চ করা হলো তাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেরকম মরণঘাতী কোনো কিছুই পাওয়া গেল না এরিসের কাছে। অগত্যায় পুনরায় নিজের সানগ্লাসটা চোখে পড়ে সবাইকে ছাড়িয়ে ভেতরের দিকে এগিয়ে গেল এরিস। এদিকে হতবাক দেহরক্ষী বাহিনীগণ একজন আরেকজনের দিকে চাওয়াচাই করায় ব্যস্ত। মন্ত্রী সাহেব কিনা এই লোককে এত ভয় পাচ্ছে। এর হাতে তো একটা নেল কাটারও নেই, আশ্চর্য। ভেলভেট লাল গালিচা আর দেশি বিদেশি সৌন্দর্য বর্ধক শোপিসে মোড়ানো তকতকে হলরুমের ভেতরে ঢুকতে না ঢুকতেই মন্ত্রী সাহেব আসিফ জামান অসম্ভব সুন্দর সম্মোহনী হাসি দিয়ে আমন্ত্রণ জানালো ইরিশকে। কোনো পিএটিএ নয়, একেবারে নিজেই এগিয়ে এসে হাত বাড়ালেন করমর্দন করার উদ্দেশ্যে। তবে এরিশ ইউভান তাকে 2 পয়সারও তোয়াক্কা করল না। উল্টো মন্ত্রী সাহেবকে পাছে হাঁটিয়ে এগিয়ে গিয়ে পায়ে পা তুলে বসে পড়ল তারই চেয়ারে। এরিশ বসার সঙ্গে সঙ্গে মন্ত্রী সাহেব চুপসানো মুখে এগিয়ে গিয়ে এরিশের মুখোমুখি হয়ে একটা চেয়ারে বসল। আবারও কুশল বিনিময়ের চেষ্টা চালিয়ে বলতে আরম্ভ করল, এরিশ সাহেব,
কি মনে এখানে হঠাৎ? না মানে আপনি বললে তো আমি নিজেই রাশিয়াতে। মুখের কথা মুখেই আটকে গেল মন্ত্রী সাহেবের। এরিস তাকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে গভীর গলায় বলল, এরিস ইউভান কাউকে কৈফিয়ত দেয় না। আপনার গভর্নমেন্ট আমার 200 কোটি টাকার ড্রাগ আটকে রেখেছে বর্ডারে। প্রায় 10টা কাভার্ড ভ্যান আটকা পড়ে আছে সেখানে। আজ রাতের মধ্যে সেগুলো ডিসমিস করার ব্যবস্থা করুন, নয়তো। এরিস কথা শেষ করতে না করতেই মন্ত্রী সাহেব ওকে মানানোর চেষ্টা করে বলল, মানে এরিস সাহেব, সামনে নির্বাচন। এখন যদি এসব নিউজ ভুল করেও একবার লিক হয়ে যায় তাহলে পুরো দলের সর্বনাশ হয়ে যাবে, বুঝতেই তো পারছেন। আপনি বরং আর কয়েকটা দিন অপেক্ষা করুন। ইলেকশনটা শেষ হলে আমি আপনার মালামাল আপনাকে পৌঁছে দেওয়ার যথাযথ ব্যবস্থা করব। দরকার পড়লে সাথে কিছু উপঢৌকনও। আহ, গর্জে উঠে ইরিশ বলল, ফাক ইউর ব্রাউন লেকচার, জাস্ট ডু হোয়াট আই সেইড। আজ রাতের মধ্যে আমার কাভার্ড ভ্যানগুলো বর্ডার না ক্রস করলে সারা জীবনের জন্য মন্ত্রণালয়ের চেয়ারের রং ভুলে যান মন্ত্রী সাহেব। ওটা আপনার জন্য বরাদ্দ নেই। শুষ্ক ঢোক গিলল আসিফ জামান। এরিস নিজের কথা শেষ করে চেয়ার ছেড়ে বাইরের দিকে পা বাড়ায়। তবে যাওয়ার আগে কি ভেবে যেন পেছনে ঘুরে নিজের কলারের ভেতর থেকে একটা সরু সাইজের চাকু আর নিজের রিস্ট ওয়াচটা খুলে সামনের ঝকঝকে গ্লাস টানানো টি টেবিলের উপর রেখে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে ঠান্ডা আওয়াজে বলে ওঠে, কোটি কোটি টাকা দিয়ে কি পুষছেন এগুলো মন্ত্রী সাহেব? সামান্য সার্চটা পর্যন্ত ঠিকভাবে করতে পারে না এরা। বাড়ির সবগুলো গর্ধবের দল। এনিওয়ে, মার্ক মাই ওয়ার্ড মন্ত্রী সাহেব। টিল দেন, বাই বাই। ভীষণ শান্ত গলায় হাসতে হাসতে মন্ত্রী সাহেবকে কঠিন কিছু থ্রেড দিয়ে হিরোদের মতোই পকেটে হাত রেখে লম্বা সিল্কি আন্ডারকাট চুলগুলোতে ব্যাকব্রাশ করতে করতে বেরিয়ে যায় এরিস। এতক্ষণ ধরে এরিসের কর্মকাণ্ডে শির দ্বারা বেয়ে যেন শীতল স্রোত বয়ে গেল আসিফ জামানের। তিনি ঘামছেন ভীষণ। পাশেই তার বিশ্বস্ত পিএ লিও দাঁড়িয়েছিল। মন্ত্রী সাহেবকে এভাবে ঘামতে দেখে লিও তাড়াহুড়া করে পানির গ্লাস এগিয়ে দেয়। মন্ত্রী সাহেব ঠান্ডা পানিতে চুমুক দিয়ে ঢকঢক করে গ্লাস শুদ্ধ পানি শেষ করে নিজেকে খানিকটা ঠিকঠাক করে থমথমে আওয়াজে লিওকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ওকে জানো তুমি? অযাচিত লিও না সূচক মাথা নাড়ালে মন্ত্রী সাহেব বলেন, মাত্র 30 বছর বয়সেই এই ছেলেটা ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ফাকিং মাফিয়া টেরোরিস্ট ইন দ্য এন্টায়ার আন্ডারওয়ার্ল্ড। রাশিয়ান মোস্ট ওয়ান্টেড পাওয়ারফুল মাফিয়া গ্রুপ পাইথন প্যারাডাইসের একমাত্র লিডার দ্য এরিশ ইউভান, যার মধ্যে দয়ামায়া, আবেগ, অনুভূতি, ভালোবাসার কোনো অস্তিত্ব নেই। আই থিঙ্ক ওর ভেতর হৃদয়টাই অনুপস্থিত। যা আছে তা শুধুই ভয়াবহ হিংস্রতা। হায়নার থেকেও ভয়ঙ্কর আর অপ্রত্যাশিত ওর থাবা। ওর কাছে দ্বিতীয়বার বলতে কিছুই নেই। সুযোগ কিংবা কমিটমেন্ট যাই হোক না কেন, সেটাই প্রথম, সেটাই শেষ। মানুষের প্রাণ আর অস্তিত্ব দুটোই যার কাছে পুতুল খেলা মাত্র। ও শুধু একটা জিনিসই জানে আর একটা জিনিসই বুঝে, পাওয়ার অ্যান্ড মানি। দ্যাটস অল। ওপেনলি ক্রাইম করে বেড়ানোটা ওর কাছে প্যাশন মাত্র। দেশের ভেতরে বাইরে বৈধ অবৈধ প্রায় 1000-এর উপরে রানিং ইন্ডাস্ট্রিজ রয়েছে ওর। এছাড়া আন্ডারওয়ার্ল্ড মাফিয়া বিজনেস তো রমরমা। পৃথিবীর কোনো মাফিয়ার কাছে যেসব দুর্লভ জিনিস পাওয়া যায় সেগুলো এক পিস হলেও ওর কাছে রয়েছে। আমার মতো একরকম শত শত মন্ত্রী মিনিস্টারদের প্রতিনিয়ত পকেটে নিয়ে ঘুরে বেড়ায় এই ছেলে। বুঝলাম। মন্ত্রী সাহেবের ঘোর কাটে লিওর কথায়। তিনি শোধান, কি বুঝলে? হি ইজ এ টোটাল হার্টলেস ব্লাডি বিস্ট, অলসো ডেঞ্জারাস। কিন্তু এবার কি করব স্যার? কি আর করবে, আপাতত ও যা বলছে তাই করো। সামনে নির্বাচন, এই সময় এরিসের সঙ্গে পাঙ্গা নেওয়াটা মূর্খামি ছাড়া আর কিছুই নয়। কিন্তু স্যার, একটা খটকা রয়ে গেল। আসিফ জামান বিরক্ত হয়ে শুধালেন, আবার কি? এরিস ইউভান চাকু রেখে গিয়েছে বুঝলাম, কিন্তু ঘড়িটা কেন খুলে রেখে গেল? বমটম নেই তো এতে? লিওর কথায় মন্ত্রী সাহেবের শরীর শিউরে উঠল। তিনি তৎক্ষণাৎ জায়গাটা ত্যাগ করে দোতলার দিকে যেতে যেতে বললেন, এই ছেলেকে মোটেও বিশ্বাস নেই। আমার সুগার বেড়ে গেল, ওয়াশরুমে যেতে হবে। তুমি এখন এগুলো সরানোর ব্যবস্থা করো, রাইট নাও। এইটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমার গল্পের পর্ব 7। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।